বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে মৎস্য খাত এবং প্রাণী সম্পদ খাতকে কিভাবে আনা হয়েছে সেই জিনিসটি আমরা পর্যালোচনা করেছি। মাছ দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করার জন্য ভ্যালু অ্যাডেড যে বিষয়গুলো, এগুলোর জন্য আমরা একটা প্রকল্প নেওয়ার জন্য আমরা কাজ করছি। বিভিন্ন দাতা সংস্থার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, অনেকেই আমাদেরকে আগ্রহ দেখিয়েছেন। এই জন্য আমরা একটা সম্ভাব্যতা সমীক্ষা করব 2 মাসের মধ্যে, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে। জাহাজগুলো কোথায় যায়, কি করে, সেটা ট্রেকিং ব্যবস্থা চালু করার জন্য আমরা চেষ্টা করছি। এবং এটা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সাথে আমরা একটা MOU করার জন্য কাজ করছি, যাতে তারা আমাদেরকে এই ট্রেকিং ব্যবস্থাটা করে দিতে পারেন। এখন আমরা আমাদের সায়েন্টিস্টদেরকে অনুরোধ করছি যে তারা যাতে স্বল্প মূল্যে খাবার কিভাবে পেতে পারে খামারিরা, এটির জন্য তারা গবেষণা করেন একটা সহজ উপায়ে খাবার দিয়ে, যাতে করে খামারিরা গরু পালতে পারে এবং সেই গরুর মাংসের দাম 450 টাকার মধ্যে থাকে। দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের যেমন সম্ভাবনার দিক রয়েছে, তেমন সংকটেরও নানা অধ্যায় রয়েছে। আমরা এই ব্যাপারে মৎস্য খাতের সংকট, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উপর নানা প্রশ্ন নিয়ে কথা বলবো। এই জন্য আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমিত সচিব জনাব আবুল তাহের মোহাম্মদ জাবের সামনে। তার সাথে আমরা জানতে চাইবো এই খাতের নানা প্রশ্ন। চলুন আমার সরাসরি প্রশ্ন চলবে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে মৎস্য প্রাণী সম্পদ খাতে সরকারের বর্তমান অগ্রাধিকার আসলে কি রয়েছে? আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের প্রাক্কালে প্রধান রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার করেন দলটির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই নির্বাচনী ইশতেহার, যখন কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার সাধারণ মানুষ কর্তৃক ম্যান্ডেট দেওয়া হয়, তখন সেটি সরকারের দায়িত্ব হয় এটিকে বাস্তবায়ন করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ফলে এই দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে মৎস্য খাত এবং প্রাণী সম্পদ খাতকে কিভাবে আনা হয়েছে সেই জিনিসটি আমরা পর্যালোচনা করেছি। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তো মৎস্য খাতে 5টি বিষয়, প্রধান বিষয়, এবং প্রাণী সম্পদ খাতে প্রধান 5টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাণী সম্পদ খাতে যেটি বলা হয়েছে যে হাঁস মুরগি মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হবে। 2 নম্বর হচ্ছে প্রতি উপজেলায় পর্যাপ্ত পশুরোগ প্রতিষেধক ঔষধের যোগান নিশ্চিত করা হবে এবং পশুরোগ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে দেশে পোলট্রি, মাংস ও ডেইরি শিল্পের প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সহায়তা ও সরকারি প্রণোদনা দেওয়া হবে। 4 হচ্ছে এই খাতে নারী উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, প্রবাসী উদ্যোক্তা সহ সকল ক্ষুদ্র মাঝারি খামারিদের ঋণ সহায়তা প্রদান এবং সরকারি পশু চিকিৎসা সহায়তা জোরদার করা হবে। আর সবশেষ যেটা বলা হয়েছে প্রাণী সম্পদে, সেটি হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্বে অর্থাৎ PPP মডেলের মাধ্যমে ফিড উৎপাদন ও ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের প্রয়াস নেওয়া হবে। এটি হচ্ছে প্রাণী সম্পদের। আর মৎস্য সম্পদের বলা হয়েছে যে মৎস্য হ্যাচারি তৈরি করা, তারপর আমাদের যে মাছের পোনা করা এবং আমাদের জেলেদেরকে তাদের জন্য যে জাল জলাতার, এই নীতিতে আমাদের যে বিভিন্ন ধরনের জলাশয় রয়েছে সেগুলো ইজারা দেওয়ার ব্যবস্থা করা হবে মৎস্য চাষি এবং মৎস্য উদ্যোক্তাদের মধ্যে। তো এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমাদের সমুদ্রে যে মৎস্য সম্পদ রয়েছে সেটি গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়গুলো আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে এবং আমরা এইটি বাস্তবায়নের জন্য 180 দিনের একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করেছি। এই 180 দিনের কর্মপরিকল্পনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে বিষয়টি বলছি যে জাল জলাতার, এই বিষয়টিকে নিশ্চিত করার জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব এবং ভূমি মন্ত্রণালয়কে অনুরোধ করব তাদের যে আইন সেগুলোতে এটার প্রতিফলন ঘটানোর জন্য। এরপর আমরা উপকূলে আমাদের ইতিমধ্যে আমরা কতটি জলাশয় রয়েছে বাংলাদেশে তার একটা তালিকা তৈরি করেছি এবং এই তালিকাটি আমরা যেটি তৈরি করেছি গত জানুয়ারি মাসে, এবং আমরা
এর মধ্যেও যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সেটাকে আমরা সংশোধন করে আগামী মাসের মধ্যে এটা চূড়ান্ত করব। আর জেলেরা বিভিন্ন মাছ ধরার মৌসুমে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার সময়গুলোতে আমরা তাদেরকে প্রয়োজনীয় উপকরণ দিব। এর মধ্যে আমরা যেটা বলছি, 4000 ইলিশ জেলেকে জনপ্রতি 12 কেজি আটা, 8 কেজি ডাল, 10 লিটার তেল, 16 কেজি আলু, 4 কেজি চিনি, 4 কেজি লবণ দেওয়া হবে। এবং সমুদ্রে 58 দিন মাছ ধরা নিষিদ্ধকালে 3,11,062 জন জেলেকে 24,165 মেট্রিক টন চাল দেওয়া হবে। এটা হচ্ছে এই 180 দিনের মধ্যে, এটা আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে। এছাড়া আমাদের মৎস্যজীবীদেরকে আমরা প্রশিক্ষণ দিব যাতে তারা যথাযথভাবে মৎস্য চাষ করতে পারে। আমরা মৎস্য চাষি যারা তাদেরকে প্রশিক্ষণ দিব। মাছ দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করার জন্য ভ্যালু অ্যাডের যে বিষয়গুলো, এগুলোর জন্য আমরা একটা প্রকল্প নেওয়ার জন্য আমরা কাজ করছি। বিভিন্ন দাতা সংস্থার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, অনেকেই আমাদেরকে আগ্রহ দেখিয়েছেন। এই জন্য আমরা একটা সম্ভাব্যতা সমীক্ষা করব 2 মাসের মধ্যে, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে। রোগমুক্ত পোনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের অ্যাকুয়াকালচার বিষয়ক প্রশিক্ষণ দেব। আমরা প্রায় 50,000 চাষিকে আমরা এই 4 মাসের মধ্যে আমরা প্রশিক্ষণ দেব বিভিন্ন জায়গায়। আমাদের আপনারা জানেন যে বিভিন্ন জেলায় আমাদের মৎস্য অফিসাররা রয়েছেন, বিভিন্ন বিভাগে রয়েছেন। তো সেই সব জায়গায় আমরা যারা অ্যাকুয়াকালচার করে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো আমাদের রয়েছে এবং আমরা রোগমুক্ত পোনা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমরা বলছি যে 5 লক্ষ পোনা আমরা দিব এবং 850 কেজি রেনু দিব আমরা। এবং চিংড়ির এটা হচ্ছে চিংড়ির পোনা, যেটা মানে চিংড়ির এটাকে বলে পিএল, এটা আমরা 75,000 আমরা দিব এই আমাদের 180 দিনের কর্মসূচির মধ্যে। আর যেটা আমাদের রয়েছে যে আমাদের যেসব ইনস্টিটিউট আছে, আমাদের ট্রেনিং ইনস্টিটিউট, এগুলোতে আমরা প্রশিক্ষণ দিব। যেমন আমাদের BFRI নামে একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র। সেখানে যেসব মুক্তা চাষ, কাঁকড়া কুচিয়া চাষ, সিউইড, এগুলো দিয়ে কাজ করা এবং মাছ চাষ বিষয়ে মোটামুটিভাবে আমরা প্রান্তিক চাষি 100 জনকে আমরা প্রশিক্ষণ দেব। এটা হচ্ছে আমাদের মৎস্য চাষের বিষয়ে আমাদের কার্যক্রম। আমাদের আরেকটি কার্যক্রম আছে যে আমরা প্রাণী বীমা চালু করব। ইতিমধ্যে আমরা এটি ইশতেহারের মধ্যে রয়েছে এবং এটি প্রাণী সম্পদের জন্য, মৎস্য সম্পদের জন্য। তো আমরা প্রাণী বীমা চালু করার জন্য একটা বিধিমালা তৈরি করেছি, নীতিমালা। এই নীতিমালাটি আমরা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেখানে আমরা পাঠিয়েছি অনুমোদনের জন্য। তারা সহসাই অনুমোদন দেবেন বলে আমরা আশা করছি। এরপরে আমরা বিভিন্ন বিমা কোম্পানির সাথে আমরা কাজ করব যাতে প্রতিটি প্রাণীর জন্য বিমা করা যায়। কারণ একজন খামারে একটি প্রাণী মারা গেলে সেটিকে তার অনেক ক্ষতি হয়। তো একটি বিমার আওতার মধ্যে থাকলে এটি তার জন্য একটা রক্ষা কবচ হিসাবে বিবেচিত হবে। ব্লু ইকোনমির জন্য আমরা কাজ করব। আমরা যেটা বলছি যে সমুদ্রে যাতে মাছ ধরা যায়, এটার জন্য আমরা আন্তর্জাতিক সহায়তার জন্য কাজ করব। এবং ফিশ ড্রাইং করার জন্য, মানে আমরা যেটা বলছি শুটকি তৈরি করার জন্য ড্রায়ার, আমরা কক্সবাজারে একটা ব্যবস্থা আমরা তৈরি করেছি। অনেক চাষি সেখানে শুটকি করতে পারবে এবং একটা ড্রায়ারের মাধ্যমে, অর্থাৎ এখানে কোনো ধরনের কেমিক্যাল দিতে হবে না, মেশিনের মাধ্যমে এটা করবে। তো এই কাজগুলো আমরা করব। এটা হচ্ছে মৎস্য সম্পদের বিষয়ে। প্রাণী সম্পদে অবৈধ মাছ ধরার বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করব। এটিও আমাদের সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। এটার জন্য আমরা জাহাজগুলো কোথায় যায়, কি করে, সেটা ট্রেকিং ব্যবস্থা চালু করার জন্য আমরা চেষ্টা করছি। এবং এটা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সাথে আমরা একটা MOU করার জন্য কাজ করছি, যাতে তারা আমাদেরকে এই ট্রেকিং ব্যবস্থাটা করে দিতে পারেন। একটু বিষয় একটু জানতে চাইবো, এই যে এই জেলেদের যে আপনার জাহাজগুলো ট্র্যাকিংয়ের জন্য যে সিস্টেমটা আপনারা চালু করতে চাচ্ছেন, এটা তো আপনারা একটি করেছিলেন যে নদীতে যে মৎস্য আহরণের জন্য যে আমাদের বোটগুলো থাকে, বোটগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে এটার জন্য একটি রোবট কেনার একটি প্রস্তাবনা ছিল এবং এই ড্রোন কেনার। এই ড্রোনগুলো দিয়ে মানে স্বয়ংক্রিয়ভাবে এটিকে নজরদারির আওতায় আনা, এটাও আমাদের প্রস্তাবের মধ্যে আছে। আরেকটা যেটা আমরা বলছি যে শুধু
নজরদারির একটা বিষয় না, সমুদ্রে কিন্তু জেলেদের নিরাপত্তারও বিষয় রয়েছে। সেই জন্য তাদের নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য আমরা তারা কোথায় যাচ্ছে তাদেরকে আমরা আর্লি ওয়ার্নিং সিস্টেমের আওতায় আনা, যে এখন বিপজ্জনক সময়, আপনি তাড়াতাড়ি ব্যাক করেন, এই বিষয়গুলোকে আমরা এটার সাথে ইন্ট্রোডিউস করব। আমাদের প্রায় 30,000 আর্টিসানাল বোট রয়েছে, যা 40 মিটারের মধ্যে মাছ ধরে, আর 265টার মতো কমার্শিয়াল বোট, যেটা 40 থেকে 100 মিটারের মধ্যে মাছ ধরে। তাদের মধ্যে 5টা ট্রেকিং সিস্টেমের মধ্যে আছে, বাকিগুলো আমরা এখনও করতে পারিনি। তো আমরা এগুলো করার জন্য কাজ করছি। প্রাণী সম্পদ খাত নিয়েও আমাদের উদ্যোগ আছে। তো প্রাণী সম্পদ খাতের মৎস্যের একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে 1981-82 সালে 7,50,000 মেট্রিক টন ছিল। 80-81 সালে 2024-25 অর্থ বছরে এর পরিমাণ হচ্ছে 50 লক্ষ মেট্রিক টন। এটা কিন্তু একটা বিরাট অগ্রগতি, এবং এই অগ্রগতির পিছনে আমাদের বিজ্ঞানী, আমাদের যারা এক্সটেনশন ওয়ার্কার এবং আমাদের খামারি, তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ ধরা বন্ধের যে মৌসুমটা রয়েছে সেখানে আপনারা আলু, তেল, ডাল সহ প্রয়োজনীয় অনেক উপকরণ দেবেন, এতে জেলেদের অবশ্যই খুব সহায়ক হবে। কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এই ভিজিএফ কার্ড যে বিতরণ করেন আপনারা, এই করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়মের চিত্র আমরা গণমাধ্যমে উঠে এসেছে। তো এইটাকে আসলে ট্রান্সপারেন্ট ওয়েতে দেওয়ার জন্য মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আমরা এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা একটা রোডম্যাপ তৈরি করছি, যে আগামী 5 বছরে আমরা কি করব, এই রোডম্যাপ। এর মধ্যে একদম প্রথমেই আমাদের যেটা রয়েছে 180 দিনের কর্মসূচির মধ্যে, যে আগামী 2 মাসের মধ্যে আমরা এটা নিশ্চিত করব যে আমাদের জেলেদের তালিকাটা সঠিক আছে কিনা। এবং এটা কিন্তু 10 জনের একটা কমিটি এটা করে থাকে। আমরা তাদেরকে সেই অনুরোধ করব যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, যথাযথ জেলে যাতে এই তালিকার মধ্যে থাকে। আর বিতরণের ক্ষেত্রেও আমরা যাতে এটা সঠিকভাবে বিতরণ করা হয়, এটি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। উৎপাদন খরচ বেড়েছে এবং সাথে সাথে খাদ্য এবং ওষুধেরও দাম বেড়েছে, এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে আসলে আপনারা কোনো পদক্ষেপ? আমরা আমাদের সায়েন্টিস্ট যারা, তারা এতদিন পর্যন্ত যেটা কাজ করতো সেটা হচ্ছে উৎপাদন কীভাবে বাড়ানো যায়। এখন কিন্তু আমাদের উৎপাদন বেড়েছে, কিন্তু মূল্যও বেড়েছে। এর মূল কারণ হচ্ছে আমাদের প্রাণীর খাদ্য এবং মাছের খাদ্যের দাম বেশি। এখন আমরা আমাদের সায়েন্টিস্টদেরকে অনুরোধ করছি যে তারা যাতে স্বল্প মূল্যে খাবার কিভাবে পেতে পারে খামারিরা, এটির জন্য তারা গবেষণা করেন। তো ইতিমধ্যে আমাদের BLRI, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, একটা কাজ শুরু করেছে, একটা প্রজেক্ট। সেটা হচ্ছে যে তারা 100টি উপজেলায় চেষ্টা করবে যে একটা সহজ উপায়ে খাবার দিয়ে, যাতে করে খামারিরা গরু পালতে পারে এবং সেই গরুর মাংসের দাম 450 টাকার মধ্যে থাকে। এটা একটা পরীক্ষামূলক কাজ। আমরা এটা চেষ্টা করছি যে এটা যদি সফল হয় তাহলে আমরা সারা দেশে এটা ছড়িয়ে দিতে পারবো। এটা কোন প্রক্রিয়া আসলে সম্ভব? এটা তারা একটা বিভিন্ন ধরনের ঘাস উৎপাদনের ব্যবস্থা করেছে। আমাদের সাধারণ খামারিদের ঘাসের জন্য সমস্যা যেটা, তো তার ঘাসের জন্য জমি নাই। আমাদের যে বাতান নাই, একসময় ছিল কিন্তু বাতান, আমাদের মহিষের জন্য চারণভূমি ছিল, গরুর জন্য চারণভূমি ছিল। এখন আমরা সবগুলো এগুলো চাষের আওতায় নিয়ে আসি অথবা বনভূমি করে ফেলি। তো আমরা 7টি জেলায় জেলা প্রশাসকগণকে অনুরোধ করেছি যে তারা যাতে বাতান করার জন্য আমাদেরকে জমি দেয়, খাস জমি, এবং আমাদের সেখানে যারা মৎস্য প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন তাদেরকে আমরা তাদের সাথে ট্যাগ করে দিয়েছি। এই 7টা জেলায় ভোলা, রংপুর, বগুড়া, লক্ষ্মীপুর, ফেনী, এরকম 7টা জেলা। তো আমরা সেগুলোতে আমরা চেষ্টা করছি বাতান তৈরি করার জন্য। সেখানে সফল হলে আমরা অন্যান্য জায়গায় চেষ্টা করব। মূল কথা হচ্ছে যে আমরা তৈরি করা খাবার যদি আমাদের প্রাণীকে দেই, ন্যাচারাল খাবার না দিতে পারি, তাহলে দাম এটা বাড়তেই থাকবে। আমরা যদি ঘাস উৎপাদন করতে পারি এবং সেটি আমাদের প্রাণীদেরকে দিতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো পতিত জায়গা থাকলে সেখানে আমরা পতিত জায়গাগুলোর মধ্যে ঘাস উৎপাদন করার জন্য, এবং আমাদের যে অফিসগুলো আছে সেখানেও যে খালি জায়গা সেগুলো তো ঘাস, মাংস এবং মাছের গুণাগুণ তো বৃদ্ধি পায়, অবশ্যই গুণাগুণ বৃদ্ধি পাবে। আরেকটু বিষয় একটু জানতে চাইবো যে সামনে তো রমজানের ঈদ, মানে ঈদুল ফিতর আসছে, এরপর আবার ঈদুল আজহা আসছে। ঈদুল আজহাতে তো প্রচুর পরিমাণে আমাদের দেশে, যেহেতু মুসলিম প্রধান দেশ,
গবাদি পশুর প্রচুর চাহিদা থাকে। তো এই ক্ষেত্রে আমদানি নির্ভরতা আমাদের দেশে অন্যান্য বারের মধ্যে দেখা যায় বিভিন্ন সময় আমরা ভারত থেকে বা পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমরা গরু আমদানি করি। এই ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমাতে সরকার আগে থেকে কোনো কৌশল নিয়েছে কিনা, এবং এবার আমাদের গবাদি পশু যেটা রয়েছে সেটা দিয়ে আসলে আসন্ন যে ঈদুল আজহা রয়েছে সেটাকে আসলে করা সম্ভব হবে কিনা? গত বছর কিন্তু আমাদের আমদানি করতে হয় নাই গরু। এই বছর আমরা আমদানি করতে হবে না বলে আমরা আশা রাখি। গরু, মহিষ এবং অন্যান্য প্রাণী, ছাগলও অনেকে ছাগল, ভেড়া সেগুলো অনেকে কুরবানি দেয়, সেগুলো পর্যাপ্ত মানে প্রোডাকশন হচ্ছে। আমাদের এখন দেশে গরু হচ্ছে 2,51,71,000, মহিষ হচ্ছে 15,32,000, ছাগল হচ্ছে 2,72,91,000, ভেড়া হচ্ছে 39,81,000, হাঁস হচ্ছে 8,58,20,000, মুরগি হচ্ছে 30,60,60,000। এটা হচ্ছে গত বছরের আমাদের হিসাব। তো আমরা আশা করি যে আমাদের এটা সম্ভব হবে আমাদের নিজেদের প্রাণী দিয়েই। আরেকটা বিষয় বলি যে আমাদের উৎপাদনের অবস্থা দেখেন একটু, যে 71-72 সনে আমাদের দুধ উৎপাদন ছিল 10 লক্ষ মেট্রিক টন। এই দুধ এবং মাংস উৎপাদনে আসলে আপনারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়েছেন? হ্যাঁ, আমি আমার অগ্রগতিটা বলি। 71-72 বললাম 10 লক্ষ মেট্রিক টন, 24-25 হচ্ছে 1,55,38,000 মেট্রিক টন। আর মাংস হচ্ছে তখন ছিল 71-72 5 লক্ষ মেট্রিক টন, এখন হচ্ছে প্রায় 90 লক্ষ মেট্রিক টন। আর ডিম ছিল 150 কোটি, এখন হচ্ছে 2,440 কোটি 65 লক্ষ গত বছরের হিসাব। তো এটা কিন্তু অনেক অগ্রগতি। আমরা এখন যেটা বলছি যে প্রোডাকশনের দিক থেকে আমরা কিন্তু অনেক এগিয়েছি। এখন আমাদের যেটা গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে তার মূল্য কমানো আর তার মানটাকে সঠিক রাখা, অর্থাৎ যাতে অ্যান্টিবায়োটিক মুক্ত মাংস মানুষ পেতে পারে, অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম পেতে পারে, এবং আমাদের যে দুধও যাতে আমাদের সঠিক মাত্রায় পাওয়া যায়। এখন এটার জন্য আমরা একটা কাজ করছি, সেটা হলো আমাদের প্রডিউসার গ্রুপ আছে 6,500। এই 6,500 প্রডিউসার গ্রুপে এক একটাতে 20টা করে খামারি আছে, এবং তাদের অনেক কিন্তু তাদের সাথে যুক্ত। এই যে তারা উৎপাদন করছে তাদেরকে আমরা একটা সমবায় সমিতির, প্রত্যেকটি প্রডিউসার গ্রুপকে একটা সমবায় সমিতির আওতায় আনার জন্য কাজ করছি, এবং সমবায় অধিদপ্তর এটা অনুমোদন করেছে। আগামী 2-1 মাসের মধ্যে সমবায় সমিতি গঠিত হবে, এবং তাদের প্রায় 115 কোটি টাকা তাদের জমা আছে এখন এই প্রডিউসার গ্রুপগুলোর। এবং আমরা আশা করি এই গ্রুপগুলো তারা তাদের নিজেদের যে সমস্যা তারা নিজেরাই সমাধান করতে পারবে। এবং এখানে একটা সমস্যা যেটা আমরা বলি সেটা হচ্ছে অত্যন্ত আমরা রিমোট অঞ্চলে দুধের দাম হচ্ছে 48 থেকে 50 টাকা পার লিটার। আমরা এখন চেষ্টা করছি এই দুধ কালেকশন করা, সেটা প্রসেস করা এবং সেটাকে বাজারজাত করা। এটাও আমরা বেসরকারি উদ্যোক্তাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছি। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা এই ব্যবস্থাটা করব, যাতে আমাদের খামারিরা দুধের মূল্য পায় এবং সাধারণ মানুষও সাশ্রয়ী মূল্যে দুধ পায়। আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটা লম্বা সময় মোটামুটি পালন করতে দায়িত্ব পালন করছেন। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা মনে হয়েছে আসলে এই মৎস্য? আসলে অনেক বড় সময় না, 6 মাস 5-6 দিন হবে। এটা আসলে এত বিশাল সেক্টরের জন্য খুব বড় সময় না। তারপরও আমি এখানে যেটা চ্যালেঞ্জ মনে করি, সম্ভাবনা কিন্তু অনেক বড় বেশি। চ্যালেঞ্জ সেটা হচ্ছে সাধারণ মানুষকে এর সাথে সম্পৃক্ত করা, সাধারণ মানুষ যাতে উৎপাদনের সাথে আরও সম্পৃক্ত হয়, তরুণ উদ্যোক্তা যাতে বাড়ে, মহিলারা যাতে সম্পৃক্ত হয়। আপনারা জানেন যে প্রায় 60 লক্ষ মানুষ শুধু পোলট্রির সাথে যুক্ত আছে, এর মধ্যে 40% হচ্ছে নারী। এটা একটা বিশাল সেক্টর, এটা আরও হতে পারে। তো আমরা যুবক, মহিলা এবং প্রবাসীদেরকে এর সাথে আমরা সম্পৃক্ত করতে চাই, যাতে এই সেক্টরটা, প্রবাসীদেরকে আমরা এই জন্য চাই যে তারা বৃহৎ শিল্প গড়ে তুলতে পারবে, আর আমাদের যুবক এবং মহিলারা আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তুলতে পারবে। তো এটার জন্য আমরা কাজ করব। তো
তো আমরা আশা করি এই সম্ভাবনার জায়গাটা এটা মানুষকে উদ্বুদ্ধ করতে পারলে এটা খুবই করা যাবে। তবে আমাদের যারা কর্মকর্তা আছে, যারা ফিশারিজ এবং লাইভস্টকের যারা আছে, তাদের দক্ষতা উন্নয়নও জরুরি। আমরা একটা জিনিস দেখেছি যে এই দেশের খাদ্য উৎপাদন আসলে পর্যাপ্ত করতে গিয়ে অনেক সময় আমাদের প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছে বা চাষি রয়েছে তারা দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগিগুলোতে ইঞ্জেকশন ব্যবহার করছে বা ওরাল ইঞ্জেকশন ব্যবহার করছে, গবাদি পশুতে ইঞ্জেক্টেবল ইঞ্জেকশন ব্যবহার করছে। এগুলো তো অবশ্যই খাদ্য নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন গবেষণা দেখা গেছে যে খাদ্যে হেভি মেটাল মতো বিভিন্ন দ্রব্যাদি পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে আসলে এটা আমরা এগ্রি করি, কিন্তু এটা যে খুব বেশি তা না। এখন আমি বলি বরিশাল অঞ্চলে অনেকগুলো খামার শুরু হয়েছে তা অ্যান্টিবায়োটিক মুক্ত, এবং মানে কোনো ধরনের তারা এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। একজন প্রবাসী এসে শুরু করেছিলেন, তাকে দেখে আরও অনেকেই সেটি তৈরি করেছেন। তো আমরা চেষ্টা করব তাদেরকে, তাদের যে জায়গাগুলো, আমাদের অন্যান্য জায়গার খামারিদেরকে সেই জায়গাগুলো দেখানো আমাদের উদ্যোগে। এটা একটা রোল মডেল হতে পারে। হ্যাঁ, তারা এটা দেখে এসে তারা যাতে ইন্ট্রোডিউস করতে পারেন। তবে এখানে একটা জিনিস আমি বলি, যারা মুরগির বাচ্চা বিক্রি করেন তারা অনেক সময় বাচ্চার সাথে ঔষধও দিয়ে দেন। এটা কিন্তু সচেতনতা অত্যন্ত জরুরি। আমাদের যারা উৎপাদক তারা মনে করে ওষুধ দিলেই এটা বড় হয়ে যাবে, ওষুধ দিলেই এটা নিরাপদ, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য, এবং আমরা আশেপাশের জায়গাগুলোতে ঢাকার আশেপাশের জায়গাগুলোতে ইতিমধ্যে আমরা এটা শুরু করেছি। তো আমরা আশা করি মানুষ আস্তে আস্তে সচেতন হবে, এবং আমরা অনেকগুলো মেডিকেল কলেজ আমরা প্রোগ্রাম করেছি। সর্বশেষ আমি খুলনা মেডিকেল কলেজ যে স্টুডেন্ট, ইন্টার্নি এবং যারা ডাক্তার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি যে তারা যাতে অ্যান্টিবায়োটিক প্রয়োজনের বাইরে না দেন, জরুরি না হলে যাতে তারা অ্যান্টিবায়োটিক না দেন। আর আমাদের খামারি যারা, তাদেরকে আমরা বলছি যে ডাক্তারের পরামর্শ ছাড়া তারা যাতে নিজেরা চিকিৎসা না করেন। তো এইগুলোর জন্য আমাদের একটু সময় লাগবে, আমরা আশা করি এটা নিশ্চিত করতে পারবো। একদম শুধুই বলছিলেন যে সরকারি ইশতেহার অনুযায়ী পশু চিকিৎসক নিয়োগ এবং আপনার ঋণ সহায়তার বিভিন্ন প্রসঙ্গ বলেছেন। আসলে এটা কোন প্রক্রিয়া করা হবে? ঋণ সহায়তা আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলে পেতে পারে? একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে শুরু করেছেন যে ঋণ মওকুফের যে বিষয়টা, এটা নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। আমার মনে হয় যে হয়তো মন্ত্রী পরিষদের বৈঠকে এইসব বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। আর ঋণ দেওয়ার যে বিষয়টা আমরা বলছি কৃষক কার্ড করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কৃষক কার্ড, এই কার্ডের মধ্যে আমাদের মৎস্য খামারি এবং প্রাণী সম্পদ খামারিরাও যুক্ত হবেন। তো তারা এই কার্ডের মাধ্যমেই তাদের যে সুযোগ সুবিধাগুলো তারা পাবেন। এই কার্ডটা অটোমেশনে থাকবে এবং তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে। তো এটা আমরা কীভাবে করব, এই প্রক্রিয়া নিয়ে আমি যে বলছি যে 180 দিনের কর্মসূচি আমরা তৈরি করেছি। আমাদের প্রাণী সম্পদেও অনেকগুলো কাজ করা হচ্ছে। যে একটা হচ্ছে যে আমাদের ফিড মিলগুলো আমরা পরিদর্শন করব, যে ফিড মিলগুলোতে কী হয়। প্রতি মাসে আমরা বলছি 10টি ফিড মিল পরিদর্শন করার জন্য। আরেকটি হচ্ছে যে আমরা ভেটেরিনারি চিকিৎসক পদায়ন করব আগামী মাসেই 156 জন এটা, এবং আমরা বলছি 18 কোটি ডোজ প্রতিষেধক টিকা দিব আমরা, 18 কোটি। এটা হচ্ছে 6 মাসে গবাদি পশু, হাঁস মুরগিকে। এগুলো কি ফ্রি পাবে? ফ্রি পাবে, ফ্রি, অবশ্যই ফ্রি পাবে। গবাদি পশুর জাত উন্নয়নের জন্য আমরা সিমেন দিব, সেটাও আমরা প্রতি মাসে 5 লক্ষ সিমেন আমরা ডোজ আমরা দিব, এটা জাত উন্নয়নের জন্য। এটাতে আপনি দেখবেন যে ক্রস ব্রিডিং হয়, অর্থাৎ বড় বড় গরু সার আমাদের হবে। এগুলো আমরা চেষ্টা করছি এবং এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আমরা এই আগস্ট পর্যন্ত প্রতি মাসে 5 লক্ষ ডোজ করে দেব। প্রান্তিক খামারিদের মধ্যে আমরা 20,000 ছাগল বিনামূল্যে ছাগল এবং ভেড়া বিতরণ করব এই 4 মাসে, এবং হাঁস মুরগি বিতরণ করব আমরা 15,000 করে 4 মাসে, 15,000 করে আমরা বিতরণ করব। আর ভেড়া ছাগল যেটা বললাম এটা 5,000 করে 4 মাস পর্যন্ত, হাঁস মুরগিও 4 মাস পর্যন্ত বিতরণ করব। এগুলো সব ফ্রি বিতরণ করা হবে। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে এই বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় এসেছে যে আমাদের তো যে 2 কিলোমিটার সেলটা রয়েছে এটা অবশ্যই দেশের জন্য একটু বড় সম্ভাবনা, কিন্তু
এক্ষেত্রে আমরা দেখেছি সমুদ্রে যে আমাদের মিড ওয়াটার ট্রলারগুলো যায় বা সাপোর্ট ভেসেলগুলো যায়, এগুলো তো প্রতিস্থাপনের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন হয়। এই অনুমোদনের সময় আমরা দেখেছি বিভিন্ন সময় রাজনৈতিক হস্তক্ষেপ এবং অনৈতিকভাবে বিভিন্ন অনুমোদন পেয়েছে, এবং একই জিওতে 5টা থেকে 7টা বা মিড ওয়াটার ট্রলারকে অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে আমি যতটুকু জানি যে এখানে বুয়েটের আপনাদের একটা টিম রয়েছে, সেই টিম পুরো সিস্টেমটাকে ইভালুয়েট করে পরে পরবর্তীতে তারা একটা সিদ্ধান্ত দেয় এবং একটা প্রক্রিয়াটা মোটামুটি একটু লেন্দি হয়। কিন্তু একই সময়ে খুব দ্রুত সময়ের মধ্যে এতগুলো পেয়ে গেছে মিডওয়াটার ট্রলার। আমি বলি, এটা আসলে কিভাবে দেখেন? বুয়েটের মানে শিক্ষক, আমাদের যারা টেকনিক্যাল লোক আছে তারা, এবং আমাদের যারা স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা নীতিমালা তৈরি করেছি। এই নীতিমালার মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্পেসিফিকেশন, অর্থাৎ একটা জাহাজ কি মাপের হবে এবং তার মধ্যে কি কি থাকবে, যে প্ল্যানটা একদম একদম এটা ফাইনাল করা হয়েছে। এটা মাসখানেক আগে ফাইনাল করা হয়েছে। এই নীতিমালা কিন্তু এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় মানা হয়নি। যেমন যদি একটা জাহাজের যদি আমি ধরলাম যে 1 ফুট লম্বা হবে কোনো একটা জিনিস, সেটাকে তারা একটু কম করছে বা একটু বেশি করছে, এটাতে তো একটা বড় এটা হতে পারে। আমি এটা এগ্রি করি। কি জন্য? যে আমাদের যখন তৈরি হওয়ার পরে এটা পরিদর্শন করার পরে, নিশ্চিত করার পরে এটাকে ছাড়া হয়। তো ইতিমধ্যে যারা করেছেন তারা সেটা সঠিকভাবে করেছেন কেন আমার জানা নেই। তো আমরা এখন এটা বলছি যে এটা পরিদর্শন করা হবে এবং আমাদের একটা টিম, আমরা একটা কমিটি করে দিব, সেই কমিটি দেখবে, তারপর এটা জাহাজটা সমুদ্রে যাবে। আরেকটা বিষয় জানতে চাইবো যে মৎস্য, আমাদের সম্প্রতি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগের ব্যাপারে নানা নাম আমাদের কাছে উঠে এসেছে, বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ধরনের তথ্য এসেছে। এখানে আমরা জানতে পেরেছি যে যারা বিভিন্ন প্রজেক্টের দায়িত্বরত যারা আপনাদের কর্মকর্তা ছিলেন, যারা বিগত সরকারের সময় বিভিন্ন বিতর্কিত কাজে সম্পৃক্ত ছিলেন, তারাও এই ডিজি হওয়ার তালিকায় অগ্রণী ভূমিকা পালন করছেন। আমাদের প্রশ্ন হলো, যদি বিতর্কিত কর্মকর্তারা যদি আবার নতুন করে যদি ডিজি হয় বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়, তাহলে এটা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে বলে মনে করেন? আমাদের যিনি মৎস্য অধিদপ্তর ডিজি, ওনার আগামীকালকে হচ্ছে শেষ কর্মদিবস। এরপরে আমরা সেকেন্ড ম্যান যে নিয়ে আসেন তাকে আমরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেব, এবং ঈদের পরে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সাথে আমি আলোচনা করে একটা যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং তাদের থেকে বাছাই করে একজনকে নিয়োগ দেওয়া হবে। তাদের প্রিভিয়াস রিপোর্ট দেখা হবে। অবশ্যই দেখা হবে। আরেকটা শেষ প্রশ্ন একটু জানতে চাই যে আগামী 5 বছর আসলে এই মন্ত্রণালয়কে আসলে আপনি কোথায় দেখতে চান? মানে যে আপনি এতদিন যে কাজগুলো করেছেন, বিশেষ করে 6 মাসের থেকে বেশি সময়, অবশ্যই একটা লম্বা এবং স্থায়ী পরিকল্পনাও অবশ্যই আপনি করেছেন। আমরা তো মাত্র 180 দিনের পরিকল্পনা করেছি। আরেকটা পরিকল্পনা এখন চলমান আছে, সেটি হচ্ছে যে আমাদের 3 বছর মেয়াদি এবং 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা। সেই পরিকল্পনাটি কিন্তু আমরা মাসখানেক আগে শুরু করেছি প্রস্তুত করা, এবং এটা এখন প্রস্তুতি পর্যায়ে আছে। আমরা এটা কমপ্লিট করলে আমরা এটা বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় যেতে পারবো। এর আগে আমরা আরও একটা জিনিস যেটা করতেছি, সেটা হচ্ছে ইনভেন্টরি, অর্থাৎ আমরা এখন কোথায় আছি, এই কাজটা আমরা করছি যে আমাদের বর্তমান অবস্থা কী, এটা এক্সাক্ট অবস্থাটা আমরা নিরূপণ করার জন্য কাজ করছি। তাহলে বর্তমান অবস্থা নিরূপণটা কমপ্লিট হলে আমরা কোথায় যেতে পারবো, এটা আমরা টার্গেট আমরা ফিক্স আপ করতে পারবো। তবে আমি বড় দাগের আমার কয়েকটা বিষয়ে আমার মনে করি আমার প্রয়োজন। একটা হচ্ছে আমাদের উৎপাদন মানসম্মত হওয়া দরকার, নিরাপদ খাদ্য হওয়া দরকার। আমাদের মৎস্য এবং প্রাণী দুটোই নিরাপদ হওয়া দরকার, যাতে সাধারণ মানুষ নিশ্চিতভাবে সেটি আমরা যেটা বলি কনজিউম করতে পারি। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে আমাদের যারা প্রাণী সম্পদের যেসব কর্মকর্তা আছেন, মৎস্য সম্পদের যারা কর্মকর্তা আছেন, তাদের আরও দক্ষতা বৃদ্ধি করা দরকার। তাদের যে আমরা বলছি তাদের সক্ষমতা বৃদ্ধি করা খুব জরুরি। এটা হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে গভীর সমুদ্রে মৎস্য আহরণ করার জন্য আমাদের পর্যাপ্ত ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার। আমাদের জাহাজ আনা দরকার, অথবা বিদেশের সাথে যৌথভাবে যাদের সক্ষমতা আছে তাদেরকে নিয়ে আমরা যদি একটা জাহাজ কিনতে যাই, সেটা যদি 3 বছর লাগে, তাহলে কিন্তু এই 3 বছর আমরা পিছনে পড়ে থাকবো। তো আমি মনে করি আমাদের যেসব দেশ মহাসমুদ্রে তারা মাছ ধরে, তাদের সাথে আমাদের যৌথভাবে কাজ করা দরকার
এবং তাদেরকে নিয়ে আমাদের যে ডিপসিতে যে মাছ আছে সেগুলো আহরণ করা দরকার, এবং সেটা হচ্ছে তার লেন্থ অনুযায়ী, অর্থাৎ তার মাপ অনুযায়ী সব ধরনের মাছ যাতে ধরে নিয়ে না আসে, এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের মাছের পোনা সর্বত্র এটাকে সংরক্ষিত করা, বেশি করে অভয়াশ্রম তৈরি করা, এটা খুব জরুরি। নদীতে, সমুদ্রে, বিলে এবং হাওরে এগুলো অনেক অভয়াশ্রম করা দরকার, যাতে কিছু মাছ সবসময় নিরাপদ থাকে। তাইলেই আমাদের মৎস্য সম্পদ ডেভেলপ করবে। আর প্রাণী সম্পদের ক্ষেত্রে আমরা যেটা মনে করি, প্রাণী এবং মৎস্য সম্পদে কিছু জায়গায় সরকার বিদ্যুতের ভর্তুকি প্রদান করেছেন, 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং 20% বিদ্যুতের ভর্তুকি। এতে হবে কি, আমাদের যারা খামারি তারা কিছুটা লাভবান হবে এবং তাদের উৎপাদন খরচ কিছুটা কমবে। এটা একটা অগ্রগতি। আমরা চাই যে এটার আওতা আরও সম্প্রসারিত করব, যাতে করে বেশিরভাগ খামারি এই সুবিধাটা পায় এবং সাধারণ মানুষের জন্য এই খাদ্যদ্রব্যগুলো তার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে। ধন্যবাদ আমাদের সমাজের।